নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। শেক্সপিয়ারের নাটক মার্চেন্ট অফ ভেনিস, তাতে শাইলক নামে একটি চরিত্র ছিল, ঘৃণ্য সুদখোর মহাজন, যে ঋণের অর্থের বিনিময়ে মানুষের গায়ের মাংস কেটে নিতেও দ্বিধা করত না। কয়েক বছর আগে এই শাইলকের উদাহরণটাই মুখে মুখে ঘুরছিল শহর কলকাতায়। সে সময় বেসরকারি হাসপাতালের বেলাগাম বিল নিয়ে মানুষ তিতিবিরক্ত ছিল। হাসপাতালের গাফিলতিতে কয়েকটি মৃত্যুর অভিযোগও ওঠে। রাজ্য সরকার স্বাস্থ্য কমিশন গঠন করেন। স্বাস্থ্য কমিশনের সক্রিয়তায় প্রাথমিক কিছু সুরাহা মিলেছিল। বেসরকারি হাসপাতালের বিলে কিছুটা লাগাম আসে, কিন্তু বিশ্ব মহামারী থাবা বসানোর পর নাগরিকের প্রাণ বাঁচানোই যখন মুখ্য লক্ষ্য হয়ে উঠেছিল সরকারের, তখন কয়েকটি বেসরকারি হাসপাতালকেও কোভিড চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়। এই সুযোগে তারা যে ফের শোষণ শুরু করবে তা বোধহয় সরকার বা আমাদের কারোর কল্পনাতেও ছিল না কোনোদিন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মোটা অঙ্কের বিলের ছবি রীতিমতো সেগুলো চমকে দেওয়ার মতন। বোঝাই যাচ্ছে সুযোগ বুঝে সেই মহাজনীতেই ফিরে গেছে হাসপাতালগুলি, যা এক কথায় লুঠতরাজ। তমলুকের লায়লা বিবি ডিসান হাসপাতালের দোরগোড়ায় পৌঁছেও চিকিৎসা পাননি। কারণ একটাই, তার পরিবার 2 লক্ষ টাকা অগ্রিম জমা দিতে পারেনি। আরেকটি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ, তারা করোনার পরীক্ষার জন্য সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দর হাঁকছে। সুইডেন থেকে এক প্রবাসী মহিলা হোয়াটসঅ্যাপে স্বাস্থ্য কমিশনে অভিযোগ করেছেন। মহিলার দাবি, তার আত্মীয়কে অপ্রয়োজনে ভেন্টিলেটরে রাখা হয়েছে। একটি হাসপাতাল পিপিই কিটের অতিরিক্ত দাম নিচ্ছে। স্বাস্থ্য কমিশনের কাছে অভিযোগের পাহাড় জমা হয়ে যাচ্ছে। ডিসান হাসপাতালের ঘটনায় নিজে থেকেই তদন্ত করেছে স্বাস্থ্য কমিশন, আর কমিশন মনে করে এই হাসপাতালের লাইসেন্স বাতিল করা উচিত ছিল, কিন্তু করোনা পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছে না। যদিও মামলা চলাকালীন হাসপাতালকে 10 লক্ষ টাকা জমা রাখতে বলা হয়েছে এবং কোনো রোগীর থেকে অগ্রিমও নেওয়া যাবে না। করোনাকে হাতিয়ার করে বেসরকারি হাসপাতাল লুটতরাজ চালাচ্ছে। ক্রমাগত উঠতে থাকা অভিযোগকে এবার মান্যতা দিল রাজ্য স্বাস্থ্য কমিশন। একই দিনে শহরের 2 বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কড়া ভূমিকায় অবতীর্ণ হল রাজ্য স্বাস্থ্য কমিশন। কমিশনের মতে, লুটতরাজ চালাচ্ছে কিছু বেসরকারি হাসপাতাল, চিকিৎসার নামে রোগীদের থেকে বাড়তি টাকা নিচ্ছে। ডিসানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে কমিশন। অগ্রিম দিতে না পারায় লায়লা বিবি নামে এক রোগীর হাসপাতাল চত্বরে বিনা চিকিৎসায় মৃত্যু হয়। এই অভিযোগের প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করে স্বাস্থ্য কমিশন। পাল্টা ডিসান জানায়, মৃত অবস্থায় আনা হয়েছিল লায়লা বিবিকে। ভিডিও কনফারেন্সে সব পক্ষের বয়ান নেওয়ার পর কমিশনের মত, মৃত অবস্থায় লায়লা বিবিকে আনা হয়নি, চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে। 10 লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ। কোভিড পরিস্থিতি না থাকলে ডিসানের লাইসেন্স বাতিল করা হতো। মামলা শেষ না হওয়া পর্যন্ত কোনো রোগীর থেকে অগ্রিম নেওয়া যাবে না। ডিসান ছাড়াও আনন্দলোক হাসপাতালের বিরুদ্ধেও কড়া ভূমিকা নিয়েছে স্বাস্থ্য কমিশন। চিকিৎসায় গাফিলতির অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানা ধার্য করা হয়েছিল, কিন্তু তা না দেওয়ায় এদিন আনন্দলোক হাসপাতালের লাইসেন্স বাতিলের সুপারিশ করেছে কমিশন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। কয়েকদিন আগেই মেডিকা হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান এক চিকিৎসক, শ্যামনগরের বাসিন্দা ডক্টর প্রদীপ ভট্টাচার্য। খুব পপুলার ছিলেন শ্যামনগরে। তার পরিবারের হাতে 19 লক্ষ টাকার বিল ধরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য কমিশন শতপ্রবৃত্ত হয়ে হাসপাতালকে বিল কমাতে বলে। হাসপাতাল প্রায় 3.5 লক্ষ টাকা বিল মাফ করে দেয়। আচ্ছা, একবার ভাবুন তো, একটা অনুরোধ আর তাতেই দুম করে 3 লক্ষ টাকা বিল কমে গেল। তাহলে কি ওই টাকাটা বাড়তি নেওয়া হচ্ছিল? কমিশনের কাছে অভিযোগের পাহাড় যা জমা হচ্ছে তাতে প্রমাণ করছে যে সন্দেহটা কিন্তু অমূলক নয়। কয়েকটা প্যারাসিটামল আর ভিটামিন বড়ি ছাড়া সে অর্থে নর্মালি অ্যাফেক্টেড কোনো করোনা পেশেন্টের আর কোনো চিকিৎসা নেই। আর রোগীর অবস্থা বিপন্ন হলে ভেন্টিলেটরে দিতে হয়।
তাহলে কি এমন হাতি ঘোড়া সকলের চিকিৎসা করছে হাসপাতালগুলি, যাতে ক্যান্সারের থেকেও বেশি করোনাকে বেশি ব্যয়বহুল মনে হচ্ছে? বিল উঠছে লক্ষ লক্ষ টাকা। সরকারি হাসপাতালে ভর্তি হতে পারলে কোনো খরচা নেই, আর বেডের অভাবে সরকার নির্ধারিত হাসপাতালে ভর্তি হলেই, সেই প্রাইভেট হাসপাতালগুলিতে ভর্তি হলেই ব্যাংকের জমা পুঁজিতে হাত পড়ছে। কমিশনের তৎপরতাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, কারণ কোথাও একটা লাগাম টানা দরকার, এবং সবচেয়ে ভালো হয় সরকার যদি চিকিৎসার খরচ বেঁধে দেন। পাড়ায় পাড়ায় নীতি পুলিশের জেরে করোনা যোদ্ধাদের হেনস্থার খবর আমরা দেখিয়েছি, নিন্দাও করেছি। এবার বেসরকারি হাসপাতালগুলিতেও বোঝানো দরকার, চিকিৎসার নামে যা খুশি তাই করা যায় না। লাভজনক বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো হাসপাতাল চালানো যায় না, কারণ একটি হাসপাতাল গড়ার জন্য সরকার অনেক ছাড় দেয়। জমি থেকে লাইসেন্স সবেতেই সহযোগিতা মেলে, আর মানুষ তো বিপদে পড়েই হাসপাতালে যায়। আর সেই অবস্থার সুযোগ নেওয়াটা কি ঠিক? না, ঠিক তো নয়, সেটা অপরাধ। আর আরেকটা দিকে লাগাম কষা জরুরি, তা হলো বেসরকারি স্কুলগুলির ফিস। লকডাউন চলাকালীন সব বেসরকারি স্কুলকে ফিস না বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার, কিন্তু সকলে কেউ তা মানেননি। শুধু তাই নয়, বিভিন্ন খরচ দেখিয়ে অভিভাবকদের থেকে বাড়তি টাকা আদায়ের অভিযোগ উঠছে। অনলাইন ক্লাস চলছে, তাও নতুন ইউনিফর্মের জন্য অভিভাবকদের টাকা দিতে বলা হয়েছে। ফিস দিতে দেরি হলে শিশুর অনলাইন ক্লাস বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠছে। প্রশ্ন উঠছে, শিক্ষা ও স্বাস্থ্য তো ভারতবাসীর মৌলিক অধিকার, এইভাবে সেই অধিকারের পথরোধ করা যায় কি? শিক্ষা মন্ত্রক অনলাইন ক্লাসের কয়েকটি মাপকাঠি বেঁধে দিয়েছে, এবং প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আগামী দিনে অনলাইন শিক্ষাও একটা বিকল্প পদ্ধতি হতে চলেছে। কেন্দ্রের গাইডলাইন সেটা তো পরিষ্কার দেখিয়ে দিচ্ছে চোখে আঙুল দিয়ে। গত 5 মাসে পুরোপুরি প্রযুক্তি নির্ভর হয়ে গেছে আমাদের জীবন। তার ভালো দিক রয়েছে, আবার মন্দ দিকও রয়েছে। সামাজিক দূরত্ব যত বেড়েছে ততই কমেছে মানসিক দূরত্ব। লকডাউনে ঘরবন্দি মানুষ পরস্পরের কাছাকাছি এসেছেন। গোড়ায় এমনটা ভাবা হয়েছিল, হয়তো তাই হয়েছিল, কিন্তু অনলাইন ক্লাস এবং ওয়ার্ক ফ্রম হোম শুরুর সঙ্গে সঙ্গেই পরিস্থিতি বদলে গেছে। ऑफिशियल मेल्स वगैरह हैं, उसके लिए यूज़ होता है। फिर बहुत से हम लोगों की कॉन्फ्रेंसेस होती हैं, ऑनलाइन मीटिंग होती हैं, वो सारी मीटिंग अटेंड करना है तो फ़ोन से ही अटेंड हो रही है इस टाइम पे। और जो हम लोगों की ट्रेनिंग वगैरह देनी होती है या लेनी होती है वो सब फ़ोन पे ही है इस टाइम पे। मेरी छोटी बेटी छोटी है तो मुझे भी उसके संग बैठना पड़ता है, सारे दिन होमवर्क आता रहता है, वो कराना पड़ता है, ऑनलाइन क्लासेस होते हैं, ये सब बहुत होता है। और न्यू डिशेस चाहिए बच्चों को तो वो भी मेरे को बनानी पड़ती है, फ़ोन से ही देख देख के बनाती हूँ। फिर সাইবার মিডিয়া রিসার্চ বলছে, লকডাউনে স্মার্টফোন ব্যবহারের পরিমাণ 120% বেড়ে গেছে, তার মানে দ্বিগুণেরও বেশি। সাইবার মিডিয়া রিসার্চ ও মোবাইল ইন্ডাস্ট্রি কনজিউমার ইনসাইটস 22শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত দেশজুড়ে সমীক্ষা চালায় দুই সংস্থা। সমীক্ষায় প্রকাশ, লকডাউনে স্মার্টফোন ব্যবহার বেড়েছে 50%। 84% উপভোক্তা প্রকল্প, আবহাওয়া ও কৃষির তথ্য খুঁজেছেন। 83% উপভোক্তা অনলাইন ব্যাংকিং, শপিং ও বিল পেমেন্ট করেছেন। ওটিটির 70% ভিডিও, 60% অডিও এবং 62% গেমিংয়ে খরচ হয়েছে। গ্রাহকের 61% ক্যামেরা, 57% ব্যাটারি ও 51% অডিওয়ে মন দিয়েছেন। গ্রাহকদের 58% ওভারহিটিং এবং 47% ছোট স্ক্রিন নিয়ে অসন্তুষ্ট। एजुकेशन में आपने देखा जिसे बड़ा है यूज़। इसके अलावा जो भी ऑफिस का काम है वो अब लोग डिवाइसेस मोबाइल पर, लैपटॉप पर या टैबलेट्स पर कर रहे हैं, तो इस वजह से यूजेस बढ़े हैं। वेबिनार्स बहुत होने लगे हैं तो लर्निंग्स बहुत बढ़ रही हैं, तो वो भी आप देखोगे कि 1-1.5-2 घंटे लोग वेबिनार करते हैं। গ্রাহকের পছন্দ বদলেছে। নতুন গ্রাহকরা শক্তিশালী ব্যাটারি ও বড় স্ক্রিনের মোবাইল চাইছেন, কারণ ফোন দিয়েই এখন অফিসের কাজ হচ্ছে, স্কুলের ক্লাস হচ্ছে, ব্যাংকের কাজ কিংবা অনলাইন শপিংও হচ্ছে। তাতে সাইবার হামলার আশঙ্কাও বাড়ছে। और जो क्रिमिनल्स होते हैं वो भी इस दौरान काफ़ी अपग्रेड किया अपने आप को। उनको समझ में आ गया कि लोग पुलिस के पास जा नहीं पाएंगे क्योंकि लॉकडाउन है या पुलिस कहीं और बिजी है,
और पुलिस को यदि आइडेंटिफाई भी कर लिया कि ये क्रिमिनल यहाँ पर बैठा है, जामताड़ा में है या कलकत्ता में है, तो पुलिस वहाँ अरेस्ट करने नहीं आने वाली, क्योंकि कोई गाड़ी नहीं चल रही, कोई ट्रैवल मैकेनिज्म नहीं है, और वहाँ से 4 व्हीलर लेकर आना अपने आप में एक बहुत बड़ा मेहनत टास्क है। तो इसका फ़ायदा उठाया उन्होंने, तो क्राइम भी बहुत बढ़ा। একটানা স্মার্টফোনের স্ক্রিনে চোখ রাখার ফলে শরীরে নানা অসুস্থতা বাড়ছে। स्पेक्स नहीं लगाता था, अब स्पेक्स लगाता हूँ। एंड सेकेंड, जो हाथ है वो जाम हो जाता है हेडफोन की वजह से। क्या होता है कि जैसे कोई ट्रेनिंग वगैरह ख़त्म हुई तो कान थोड़ी देर तक गूंजते रहते हैं। रात को नींद नहीं आती, बस बहुत लेट हो जाता है। इवन रात को नींद इट्स लाइक 2-2 बजे तक आती है। अब ঘরবন্দি মানুষের পরস্পরের থেকে দূরত্ব কমেনি, বরং স্মার্টফোন ও প্রযুক্তি নির্ভরতা আরও বেড়ে গেছে। সমাজতত্ত্ববিদরা বলছেন এটাই নিউ নর্মাল। এই পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিতে হবে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ঘরবন্দি জীবনেই মানিয়ে নিতে হবে, কারণ এর মধ্যেই করোনার সেকেন্ড ওয়েভ নিয়ে তুঙ্গে আশঙ্কা। বিশেষজ্ঞরা বলেন যে কোনো মহামারীরই কিন্তু এক ধাক্কায় শেষ হওয়ার কথা হয় না, দ্বিতীয় তৃতীয় ধাক্কা সাধারণত থেকেই যায়। একরকম বাধ্য হয়ে নতুন করে ট্রাভেল ব্যান করতে হচ্ছে দেশগুলোকে। যেখানে ইতিমধ্যেই যাতায়াত পর্যটন চালু হয়েছিল, সেখানেও আবার শাটার বন্ধ হচ্ছে। আর এই পর্যটন নিয়ে সবচেয়ে সমস্যায় পড়েছে ইউরোপ। সেখানে এখন গ্রীষ্মকাল এবং ইউরোপের সবচেয়ে মনোরম সময় এটাই। এই সময়ে সবচেয়ে বেশি পর্যটক ভিড় জমান ওইসব বিভিন্ন দেশে ইউরোপের। কিন্তু এবার সেসব কিছুই হচ্ছে না। কিছু দেশে লকডাউন তুলে দিয়ে মানুষের ইমিউনিটি বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে, ঠিক তেমনি কোথাও আবার পর্যটকদের সুরক্ষা বিধি নিয়ে নিশ্চিত করার মরিয়া চেষ্টা চলছে। কিন্তু পরিস্থিতি যে মোটেও ছন্দে ফিরছে না তা কিন্তু স্পষ্ট। একটা গোটা বছর ঘরবন্দি গোটা পৃথিবী, বেড়াতে যাওয়ার প্ল্যান যেন বিষ বাঁও জলে। আর কিন্তু এভাবে কতদিন কাটাবো আমরা? সেকেন্ড ওয়েভের আশঙ্কায় সিটিয়ে ইউরোপ। সামারের সময়টুকুও কি নিস্তার দেবে না করোনা? লোকমুখে এখন শুধুই হাহুতাশ। পর্যটকদের জন্য দরজা খুলেছে স্পেন, কিন্তু স্পেন ফেরত পর্যটকদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। এশিয়ার একাধিক দেশে নতুন করে শুরু ট্রাভেল ব্যান। আর শুধু ইউরোপ কেন, অসুখ যাপনে হাঁপিয়ে ওঠা মার্কিন মুলুকে এখনো করোনার প্রথম কামড়ের রেশি কাটেনি। প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিজেই করোনা আক্রান্ত। ফ্লোরিডায় এখনো সংক্রমণ কমার নাম নেই। 10,000 নতুন সংক্রমণ নিত্যদিনের ঘটনা। এই পরিস্থিতিতে সফর শুরুর কোনো পরিকল্পনাই নেই মার্কিন প্রশাসনের। অস্ট্রেলিয়ায় ফের বড় সংখ্যক আক্রান্তের হদিশ মিলছে। নতুন সংক্রমণ রুখতে 80,000 পর্যটককে ভিয়েতনামের দেনাং থেকে সরানো হয়েছে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় নতুন করে 6 সপ্তাহের লকডাউন ঘোষণা হয়েছে। জাপানেও সংকট বাড়ছে। লকডাউন এড়াতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে গাইডলাইন মানার আর্জি সরকারের। রাস্তায় 2 জনের বেশি একসঙ্গে নয়, সিদ্ধান্ত হংকংয়ে। নতুন করে সংক্রমণ মাথাচাড়া দিয়েছে স্পেনেও। তারপরই স্পেন ফেরতদের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। যদিও প্রথম ধাক্কা খানিকটা সামলে ওঠার পরেই পর্যটনে জোর দিচ্ছিল স্পেন, কিন্তু এবার আবার ফের বাড়ছে আশঙ্কা। হু কিন্তু বলছে ট্রাভেল ব্যান দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না। গাইডলাইন মেনে মাস্ক পরলে, সোশ্যাল ডিস্টেন্সিং মানলে করোনা সংক্রমণ এড়ানো যায়। একটা দেশের পক্ষে অনির্দিষ্টকালের জন্য সীমানা বন্ধ করে রাখা কার্যত অসম্ভব। অর্থনীতির তালা খুলতে হবে, মানুষকে কাজ করতে বেরোতে হবে। একই কথা বলছেন ইউরোপ ও এশিয়ার কিছু দেশের সরকার। তারা বলছেন স্থানীয়ভাবে ব্যবস্থা নিক প্রশাসন। দেশ জুড়ে লকডাউন বন্ধ হোক এবার। কিন্তু এক কামড়েই যে অসুখ গোটা পৃথিবীকে রক্তাক্ত করেছে, তার সঙ্গে কোনো চান্স নিতে চাইছেন না রাষ্ট্রনেতারা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। অনেক বিশেষজ্ঞই বলছেন যে এই নিউ নর্মালে অভ্যস্ত হয়ে যেতে হবে আস্তে আস্তে, এবং আস্তে আস্তে দরজা খুলে বেরোতেই হবে। পর্যটন বন্ধ করে অর্থনীতিতে তালা ঝুলিয়ে বেশি দিন টিকে থাকা কার্যত অসম্ভব। আর এই নিউ নর্মালের তত্ত্বকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশ একটু একটু করে পর্যটকদের নজর কাড়ার চেষ্টা করছে, বিশেষত যে দেশগুলোয় সংক্রমণের সংখ্যা কমের দিকে।
মিশর থেকে গ্রিস, আইসল্যান্ড থেকে পর্তুগাল। এই দুর্দিনে তারা পর্যটকদের জন্য দরজা তো খুলছেই, আর সেই সঙ্গে নিয়ে আসছে চোখ ধাঁধানো নানা রকমের অফার। কীরকম সেই কোভিড স্পেশাল অফার? এক ঝলকে অফারের বিশ্ব দর্শন করে নিন। দীর্ঘ স্তব্ধতা কাটিয়ে একটু একটু করে ছন্দে ফেরার চেষ্টা। কোথাও ভাইরাসের মারণ কামড়ে নতুন করে লকডাউন, কোথাও আবার অসুখ মুক্তির নতুন ভোরে পর্যটকদের আমন্ত্রণ। বিশ্বের বিভিন্ন দেশে পর্যটকদের জন্য অফারে অফারে ছয় লাভ। কেউ বলছে ভিসা লাগবে না, কেউ বলছে হোটেলে পা রাখলেই নিখরচায় কোভিড টেস্ট। স্পেনের বেসরকারি পর্যটন সংগঠন সেয়াদ বলছে বিদেশি পর্যটকরা দেশে এলেই বিনামূল্যে করোনা পরীক্ষা করা হবে। পর্তুগালের মাদিরা দ্বীপেও পর্যটকদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক, টেস্টের খরচ দিচ্ছে স্থানীয় প্রশাসন। ইতালির সিসিলিতে পর্যটকদের বিমান ভাড়ার অর্ধেক এবং হোটেল খরচের 1/3 টাকা দিচ্ছে প্রশাসন, সঙ্গে মিউজিয়ামের ফ্রি টিকিট। সাইপ্রাসের সরকার বলছে কোনো পর্যটক বেড়াতে এসে করোনা আক্রান্ত হলে তার চিকিৎসা, ওষুধ, থাকা খাওয়ার সব খরচ সরকারের। গ্রিস ইতিমধ্যেই আকাশ, জল এবং সড়ক পরিবহনকে ট্যাক্স ফ্রি ঘোষণা করেছে। উজবেকিস্তানে কোনো পর্যটক করোনা আক্রান্ত হলে তাকে $3000 পর্যন্ত অনুদান দিচ্ছে সরকার। আইসল্যান্ডের বিমানবন্দরেই নিখরচায় সব পর্যটকদের কোভিড টেস্ট হচ্ছে। পজিটিভ রিপোর্ট হলে নিখরচায় 14 দিনের কোয়ারেন্টিন। মিশরের দক্ষিণ সেনায় মার্সা মাতরুত এবং রেড সি অঞ্চলকে 31 অক্টোবর পর্যন্ত ভিসা ফ্রি ঘোষণা করেছে। বুলগেরিয়ায় সরকারি ভর্তুকিতে পর্যটকদের জন্য চালু হয়েছে চার্টার্ড বিমান পরিষেবা। বুলগেরিয়ার সৈকতে বিনামূল্যে বিলি করা হচ্ছে সানবেড ছাতা। ইতালির পালেরমোয়ে বেড়াতে এসে 3 দিন হোটেলে থাকলে চতুর্থ দিনের ভাড়া মুকুব করা হচ্ছে। পড়শি দেশ থেকে পর্যটক টানতে প্রত্যেককে প্রতিদিন $17 একটি ভাউচার দিচ্ছে প্রাগ প্রশাসন। অভূতপূর্ব অফার, এমন যে হতে পারে মাস চারেক আগে ভাবতে পারেননি কেউ, কিন্তু কোভিড পরবর্তী নিউ নর্মালে এটাই বোধহয় স্বাভাবিক। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এডিট পেজ আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শুক্র প্রতিদিন রাত 10টায়। গুড বাই।